আসতে পারি স্যার? ধন্যবাদ স্যার। কি নাম তোমার? মামনি বাগ। বাড়ি? বাড়ি বিষ্ণুপুরে। তোমার পড়াশোনা? পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন অবধি করেছি বিষ্ণুপুর থেকে। আচ্ছা, তুমি নিজে পড়াবে না আমরা বলে দেবো? নিজে পড়াবো স্যার। ঠিক আছে। সুপ্রভাত সবাইকে। আচ্ছা, তোমরা প্রত্যেকে আজকে যে স্কুলে এসছো, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছো? হ্যাঁ, প্রত্যেকে খেয়ে এসছো? বাহ, খুব ভালো। আচ্ছা রিয়া, তুমি বলো তো তুমি কি খেয়ে এসেছো? তুমি ভাত খেয়ে এসেছো। আচ্ছা, শুধু তো ভাত নয়, ভাতের সাথে আর কি খেয়েছো? তরকারি খেয়ে এসেছো। কিসের তরকারি? পালং শাকের। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আর তুমি কি খেয়ে এসেছো প্রদীপ? তুমি তুমি হচ্ছে কি বলছো? মুড়ি খেয়ে এসেছো। কি দিয়ে গো? টমেটো আর শসা দিয়ে। বাহ। আচ্ছা, তোমরা যে এই যে তুমি পালং শাক বললে, তুমি টমেটো শসা এইগুলোর কথা বললে না, এগুলো কি জানো? এগুলোকে আমরা কি বলি বলো তো? এগুলোকে বলি শাকসবজি। আর এই শাকসবজি খাওয়া আমাদের শরীরের জন্য খুব দরকার, কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ আর আয়রন, পটাশিয়াম এই সমস্ত কিছু থাকে। তাহলে আমরা এই সমস্ত কিছু উপাদানগুলো পাওয়ার জন্য আমাদেরকে শাকসবজি খেতে হবে। আজ আমরা এইরকমই শাকসবজি নিয়ে একটা পাঠ সম্পর্কে জানবো। পাঠটার নাম হলো শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। আচ্ছা, প্রত্যেকে আমার সাথে কিন্তু বলো, শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। আচ্ছা, তোমরা এবারে প্রত্যেকে আমাকে একটা করে সবজির নাম বলো। আচ্ছা বলো, তুমি বলো। হ্যাঁ বলো। আচ্ছা, গাজর বললে প্রথমে, ঠিক আছে, গাজর লিখলাম। এরপর আরেকটা বলো। পেঁপে। আচ্ছা, পেঁপে। তারপর তারপর হচ্ছে কি কাঁচকলা। বাহ, কাঁচকলা। আরেকটা বলো। আরেকটা হচ্ছে কি শসা। আচ্ছা, শসাই লিখলাম। আচ্ছা, এই দেখো আমি যে এখানে এই 4টে সবজির নাম লিখেছি না, এইগুলো দেখো সবজি কি করি আমরা সাধারণত রান্না করে খাই, কিন্তু এখানে দেখো দুটো সবজি আছে, 3টে আছে, যেগুলো আমরা রান্না ছাড়াও না কাঁচাতেও খেতে পারি। কোনটা বলো তো? এই দেখো গাজর। এই গাজরটা আমরা রান্না না করেও কিন্তু কাঁচাতে ভালোভাবে ধুয়ে খেতে হয়। আর হচ্ছে পেঁপে, পেঁপেটাও আমরা কাঁচাতে খেতে পারি। আর এখানে রয়েছে শসা, যেটা তুমি বললে আজকে তুমি খেয়ে এসেছো, কাঁচা খেয়ে এসেছো, তাহলে এই শসা এগুলো আমরা কাঁচাতে খেতে পারি। এই সবজিগুলো না নাম আছে জানো? যখন এই সবজিগুলো কাঁচা থাকে তখন সেগুলোকে আমরা বলি আনাজ। আর যখন সেই আনাজটা বা সবজিগুলো আমরা এনে কেটে ধুয়ে তারপর রান্না করে নিই না, রান্না করার পর সেটা হয়ে যায় তরকারি। ঠিক আছে, তাহলে এরপর দেখো এইগুলো আমাদের কেন দরকারি বললাম। এই গাজর, গাজর আমাদের হচ্ছে কি উপকার করে বলতো? আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে গাজর। আর পেঁপে খেলে আমাদের হজম হয়। আর কাঁচকলা হচ্ছে আমাদের রক্তাল্পতায় খুব উপকারী। শরীরে যদি রক্ত কমে যায় না, ডাক্তার বাবুরা আমাদেরকে কাঁচকলা খেতে বলে। আর এই শসা, শসা হচ্ছে হজমে খুব সাহায্য করে। তাহলে বুঝলে? এরপর না আমি তোমাদের কতগুলো শাকের নাম বলছি, তোমরা প্রত্যেকে শুনে বলো তো এই শাকগুলো তোমরা খেয়েছো বা এই নাম শুনেছো কিনা। আচ্ছা, আমি প্রথমে বলছি, দেখো কলমি শাক প্রত্যেকে খেয়েছো? আচ্ছা ঠিক আছে। তারপর দেখো শুশনি শাক, শুশনি শাক। তারপর আছে ব্রাহ্মী শাক। এই সব শাকগুলোই তোমরা খেয়েছো? বাহ। আচ্ছা, এই কলমি শাক, এই শাকগুলোও খুব দরকার। শাকের মধ্যেও ভিটামিন, খনিজ পদার্থ এগুলো থাকে। আচ্ছা, কলমি শাক আমরা কেন খাবো বলো তো? কলমি শাক আমাদের কি উপকার করে জানো? কলমি শাক হচ্ছে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও আমাদের হার্ট ভালো রাখে। আর শুশনি শাক কি করে? শুশনি শাক হচ্ছে আমাদের মাথা ঠান্ডা রাখে আর ভালো ঘুমোতে সাহায্য করে। শুশনি শাক খেলে খুব ভালো ঘুম হয়। আর এই যে ব্রাহ্মী শাক রয়েছে না, ব্রাহ্মী শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ঠিক আছে। আর
আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলো জানলে তো। আমি হচ্ছে তোমাদের এরপর কয়েকটা হচ্ছে সবজি বলছি, কয়েকটা সবজির নাম তোমরা আমাকে বলবে যেগুলো কি হয় বলো তো, মাটির নিচে হয়। মাটির নিচে কোনগুলো হয় তোমরা জানো? হ্যাঁ বলো, মাটির নিচে কি হয়? মাটির নিচে হয় আলু, তারপর এখানের মধ্যে পাবে মাটির নিচে গাজর হয়। ঠিক আছে, স্টপ। বসো। আচ্ছা, তুমি যে পড়ালে আলুটা কি জাতীয় সবজি বলো তো? আলুটা কি হচ্ছে জাতীয় ফসল? কি জাতীয়? আলু কোথায় হয় জানো? মাটির নিচে হয়। হ্যাঁ, সেটা কোথায় ধরে? আলুটা কোথায় থাকে? আলুটা হচ্ছে কাণ্ড, পরিবর্তিত কাণ্ড। পরিবর্তিত হয়। আচ্ছা, তুমি যেটা বললে যে শাক এবং সবজি, হ্যাঁ, ঠিক আছে, তুমি এই শাক সবজিকে আমাদের খাওয়া কি কারণে দরকার, তুমি সেটা বলো দিই। শাকসবজি থেকে যে আমরা বিভিন্ন যে শরীরে যেগুলো প্রয়োজন, ভিটামিন, বিভিন্ন ভিটামিন শাকসবজি থেকে পাওয়া যায়। খনিজ পদার্থ পাই, আয়রন, তারপর ফাইবার। আয়রন পাই, এরকম কয়েকটা সবজি নাম বলো। পালং শাক হবে, পালং শাক আর কলমি শাক। আচ্ছা, তুমি ব্রাহ্মী যে লিখলে, হ্যাঁ ব্রাহ্মীটা এটাকে বর্ণ বিশ্লেষণ করে দেখাতে পারো? হ্যাঁ স্যার। ঠিক লিখেছো কি? না স্যার, এখানটা একটা আ হবে এইখানে। হ্যাঁ স্যার, এটাই হবে যেটা করেছিলাম, এটাই হবে স্যার। এটাই ঠিক হ্যাঁ, বল নাই? এটা আ। বেশ, ঠিক আছে। ওটা আয় বসো। এটা মুক্ত দল আর রুদ্ধ দল কোনটা? গুলি মানে ব্রাহ্মী লিখেছো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ব্রাহ্মী করা দল আছে। ব্রাহ্মী একটাই স্যার, রুদ্ধ ব্রাহ্মী দল। ব্রাহ্মী একটাই। হ্যাঁ স্যার, ব্রাহ্মী ব্রাহ্মী একটাই। কলমি করলে কি হবে? দুটো হবে স্যার, কল কোল আর মিয়া হচ্ছে মুক্ত আর রুদ্ধ। মুক্ত আর রুদ্ধ। আচ্ছা, এখান থেকে কি আমরা রং চিনতে পারবো এই পড়ানো টপিক থেকে? হ্যাঁ স্যার পারবো। কি করে পারবো? যেমন বিভিন্ন সবজির বিভিন্ন রং আছে, গাজর থেকে আমরা অরেঞ্জ কালারটা জানতে পারবো, আর শাক সবজি থেকে সবুজ কালার। এছাড়া আরো অনেক সবজি আছে যেমন। আচ্ছা, আলুতে দেখা যায় মাঝে মাঝে সবুজ হয়ে যায়, থাকে তো? এই আলুতে সবুজ হয়ে যাওয়ার কারণ? জানা নেই স্যার। আচ্ছা, গাজরটা কি ধরনের, মানে উদ্ভিদের কোন অংশ? গাজরটা হচ্ছে উদ্ভিদের মূল। মূল। হুম। এই পড়ানোর মাধ্যমে আমরা স্টুডেন্টদের কি কি শেখাতে পারি? শিশুদের হচ্ছে এই পড়ানোর মাধ্যমে আমরা বিভিন্ন শাকসবজি সম্পর্কে একটা ধারণা দিতে পারি, আর সেই শাকসবজি আমরা কেন প্রয়োজন সেটা জানাতে পারি। আর কিছু? আচ্ছা, মিড ডে মিলের প্রয়োজনীয়তা কি? মিড ডে মিল হচ্ছে মিড ডে মিলের প্রয়োজন হচ্ছে শিশুরা যেহেতু স্কুল থেকে সকালে আসে, তারা সেখানে অনেকটা টাইম থাকে, তাহলে তাদের মাঝখানে অনেকটা তাদের। কোন বর্ষ থেকে এটাকে রান্না করে খাবার দেওয়া হচ্ছে? 2008 সাল থেকে। তার আগে কি কোন সালে চালু হয়েছিল? 1995 সালে। সে সময় কে ছিলেন? প্রধানমন্ত্রী নরসিংহ রাও। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বললে? বিষ্ণুপুর। বিষ্ণুপুরের বিশেষত্ব তো বালুচরি শাড়ি, বালুচরি শাড়ি। তাই তো? হ্যাঁ বালুচরি স্যার। স্বর্ণচুরি শাড়ি। হ্যাঁ স্যার। তো বালুচরি শাড়ির বিশেষত্ব কি বলতো? বালুচরি শাড়িটা বিশেষত হচ্ছে ওটা রেশম দিয়ে তৈরি হয়, আর সব থেকে হচ্ছে ওর হচ্ছে যে নকশাটা সেটা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে তোলা তোলা থাকে। যেমন আছে রাম সীতার কাহিনী, তারপর কৃষ্ণের লীলা কাহিনী, এছাড়া অর্জুনের লক্ষ্যভেদ যে ছবিটা সেগুলো এই আঁচলে বা পাড়ে সেটা তোলা হয় ছবিটা। ঠিক আছে, ঠিক আছে।
বসো। নাম? জেসমিন খাতুন। বাড়ি? বাড়ি স্যার বড়জোড়া। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন? স্যার আমি 2015-তে মাধ্যমিক দিয়েছি, 2017-তে উচ্চ মাধ্যমিক দিয়েছি, আর 19-21-এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তোমার শিক্ষার এডুকেশনাল প্যাটার্নটা কি ছিল তাহলে? স্যার বলুন। মানে প্যাটার্নটা কি ছিল, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্যাটার্ন, কাঠামো? কাঠামো বলতে আমরা যেটা বুঝি প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। উচ্চ মাধ্যমিক বলতে তুমি প্যাটার্নটা কি ছিল? তুমি যে সময় মাধ্যমিক দিয়েছো তখনকার প্যাটার্নটা কি ছিল বলতে পারো? এখন যে প্যাটার্নটা নিউ এডুকেশন পলিসিতে চলছে, যে ওরা চালু করতে বলেছে, সেটা কি জানো? এখনকার যে শিক্ষা কাঠামো, এখন যে নতুন এডুকেশন পলিসি হয়েছে, সেখানে একটা সেকশনকে সরকারি ভাবে যেখানে অ্যাড করার কথা বলা হয়েছে, সেই সেকশনটা জানো? তোমার কি মনে হয় যে আমাদের প্রাইমারি যে সেকশনটা আছে, সেই স্তরটা আছে, সেখানে ল্যাকটা কোথায় ছিল, বা ল্যাকটা কোথায় আছে, যেটা থাকলে হয়তো ভালো হতো? প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে জানো? স্যার প্রাক প্রাথমিক হচ্ছে সেখানে শুধুমাত্র বাচ্চাদের। কত স্তর? প্রাক প্রাথমিক হচ্ছে স্যার ওই 5 থেকে 6 বছরের মধ্যে। কত থেকে কত? প্রাক প্রাথমিক স্তর বলতে যেটাকে বোঝায় কোনটা সেটা? 4 থেকে 5। মেয়াদী শিক্ষা কাকে বলে জানো? কে প্রবর্তন করেছিল জানো? বেসিক এডুকেশন যেটাকে বলা হয় জানো? কিন্ডারগার্টেন কি জানো? কিন্ডারগার্টেন কি? আমরা বলি কেজি স্কুল, ওটা কেজিটাই তো কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেনটা ওটা একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা কে প্রবর্তন করেছে? স্যার বুঝছো কি? তো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? স্যার রুশো একটা গ্রন্থের নাম বলতে পারবে? ঠিক আছে, তুমি কি নিজে মানে টপিক পড়াবে না আমরা পড়বো? স্যার কি বিষয় পড়াবে? স্যার আমি অঙ্ক পড়াবো। গণিত পড়াবে? ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্ট। কি রিতা আর মিতা, তোমরা দুজনে কি খেলা করছো? আম পাতা জোরে জোরে খেলছো? একবার বলো তো শুনি। হ্যাঁ বলো, দুজনেই বলো একবার। হ্যাঁ খুব সুন্দর বলছো তোমরা। এই যে তোমরা বললে দুজনে আম পাতা জোড়া জোড়া, এই যে তুমি বললে জোড়া, কি বললে? জোড়া। এই যে জোড়া বললে, জোড়া মানে কি তোমরা জানো? জোড়া মানে হলো 2। দেখো তোমরা তো কি সুন্দর গল্প করছিলে, তোমাদেরকে যদি সকলকে এক একটা রুমে রেখে দেওয়া হয়, তোমরা কি গল্প করতে পারবে? ধরো রিতাকে আমি রেখে দিলাম এই রুমের মধ্যে, মিতাকে আমি রেখে দিলাম এই রুমের মধ্যে, তোমরা দুজনে কি গল্প করতে পারবে? কি পারবে না। তাহলে গল্প করার জন্য কি চাই? একজন সঙ্গী প্রয়োজন। এই রিতাকে আমি যদি আবার এখানে নিয়ে চলে আসি, তাহলে কি হয়? 2 জন হয়। তাহলে গল্প করতে গেলে কিংবা আম পাতা জোড়া জোড়া করতে গেলে কি করতে হয়? 2 জনের প্রয়োজন হয়। কত জনের? 2 জনের প্রয়োজন হয়। এই 2 জন বা দুটো, এটাকে আমরা গণিতের ভাষায় বলে থাকি, কি বলে থাকি? জোড় বলে থাকি। এই জোড়া থেকে আসছে তাহলে কি এলো? জোড়। সেই জোড় আর বিজোড় নিয়ে আজকে তোমাদেরকে আমি শেখাবো। কি শেখাবো? জোড় ও বিজোড়।
তাহলে বলো তো, তোমরা প্রথম বেঞ্চে কতজন বসে আছো? কতজন? 4 জন। দেখো, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, 4 জন বসে আছো। তাহলে এখানে জোড় কি করে আমরা খুঁজবো? কি বললাম? জোড় মানে হলো 2। তাহলে এই দুজন মিলে হলো একটা জোড়, এই দুজন মিলে হলো একটা জোড়। তাহলে এখানে কটা জোড় হলো? এখান থেকে আমরা পেলাম দুটো জোড়। আবার ধরো তোমাদেরকে আমি যদি আরো পিছন থেকে দুইজনকে এখানে যদি নিয়ে চলে আসি, তাহলে কি হবে বলতো? এই দেখো, দুজনকে নিয়ে চলে এলাম, তাহলে এর সঙ্গে আরো একটা জোড় যুক্ত হলো। তাহলে হলো মোট কয় জোড় হলো? 3 জোড় হলো। আরো ধরো যদি আমি পিছন থেকে বা পাশ থেকে যদি আর একজনকে আনি, তখন কি হবে বলতো? যদি একজনকে আনি, তখন আর জোড় পাচ্ছি না, তখন সেটা হয়ে যাবে বিজোড়। কি হবে সেটা? তখন এটা হয়ে যাবে বিজোড়। তাহলে আমি তো তোমাদেরকে এটা বোঝালাম, এর পরে তোমাদেরকে আমি গণিতের মাধ্যমে বোঝাই কিভাবে আমরা জোড় আর বিজোড় সংখ্যা চিনবো। কি করে চিনবো বলো তো? তোমরা সকলেই ভাগ জানো। কে কে ভাগ জানো? হাত তোলো। বাহ, অনেকেই তো দেখছি ভাগ জানো তোমরা। তাহলে বলো তো, জোড় সংখ্যা আমরা কি করে চিনবো? জোড় সংখ্যা চিনবো হচ্ছে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে, মানে এখানে 2 দিয়ে ভাগ করছি কোনো একটা সংখ্যাকে, যদি ভাগশেষ না থাকে তখন সেটা কি হবে? এরকম যদি হয় ভাগশেষ না থাকে, তখন হবে সেটা জোড় সংখ্যা। কি হবে? জোড় সংখ্যা। আর যদি কোথাও ভাগ করি, ধরো কোনো একটা সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করছি, সেখানে কিছু একটা ভাগশেষ থেকে যাচ্ছে, সেটা কি হবে? বিজোড় সংখ্যা। কি হবে? সেটা হবে বিজোড় সংখ্যা। এরপরে তো তোমরা বলতেই পারো যে ছোট ছোট সংখ্যা তো আমরা ভাগ করে দিতেই পারি, কিন্তু যদি অনেক বড় বড় সংখ্যা থাকে, 4 অঙ্কের সংখ্যা থাকে, 5 অঙ্কের সংখ্যা থাকে, তখন আমরা ম্যাম কি করে ভাগ করব? কি করে বুঝতে পারবো কোনটা জোড় আর বিজোড় সংখ্যা? সেটাও আমি তোমাদেরকে বলছি। দেখো, জোড় সংখ্যা চিনবো যদি হচ্ছে যে সংখ্যার শেষে কি থাকবে? 0 থাকতে পারে, কিংবা 2 থাকতে পারে, কিংবা কি থাকতে পারে? 4 থাকতে পারে, কিংবা তোমার থাকতে পারে 6, কিংবা থাকতে পারে 8। এই সংখ্যাগুলি যদি কোন সংখ্যার শেষে থাকে, তখন সেটাকে আমরা বলবো। আচ্ছা, এই যে জোড়া তুমি লিখেছিলে, তো জোড়া দিয়ে দুটো বাক্য রচনা করো দেখি। বসো। আজ স্কুলে প্রতিটা বাচ্চাদেরকে এক জোড়া করে জুতো দেওয়া হলো। আর জোড়া দিয়েছে। আর একটা বাক্য রচনা। আর তুমি দুটো আরো বলো না। বাজারে গিয়ে আমি এক জোড়া মোজা কিনলাম। আচ্ছা, এই দুটো কি অর্থ এক? তুমি যে দুটো বললে বাক্য রচনা জোড়া অর্থ এক, তাই তো? হ্যাঁ। আর অন্য অর্থে যদি প্রয়োগ করে দেখো। জোড়া কথাটার তোমাদের আজ খেলানোর সময় তোমরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যাও। সে তো এক। জোড়া কথাটার অর্থ কি কি হতে পারে এইটা আমাকে বলো, তাহলে তুমি বাক্য রচনা। জোড়া মানে সে 2। শুধু কি দুই? আচ্ছা, ঠিক আছে। জোড়া অর্থটা তো একাধিক হয় বা একাধিক অর্থে প্রয়োগ করা যায়। আমি সেরকমই বাক্য চাইছি যে একাধিক অর্থে প্রয়োগ করা যায়। এই জোড়া শব্দটাকে এরকম দুটো বাক্য তুমি আমাকে বলো যে দুটো অর্থে আমরা জোড়া কথাটা ব্যবহার করি, সেরকম দুটো বাক্য বলো।
আচ্ছা ঠিক আছে, তোমার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট বাংলা। বাংলা। তুমি বাংলাটাই কেন চয়েস করেছো? কি কারণে বাংলাটা চয়েস করেছো? স্যার আমি বাংলা সাবজেক্টটা প্রথম থেকে ভালো লাগতো আমার, এই যে ভালো লাগতো বলতে কোন বিষয়টাকে ভালো লাগতো? বাংলার কোন বিষয়টাকে ভালো লাগতো? স্যার বাংলার আমার ব্যাকরণটা ভালো লাগতো। ব্যাকরণে কি কি বই পড়েছো তুমি? কোন কোন লেখক? ব্যাকরণ স্যার আচ্ছা, আমরা ব্যাকরণ যে কোনো ক্ষেত্রে দেখেছি যে তাকে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি না পড়িয়ে প্রথমে তাকে উপভাষা শেখানো হচ্ছে। এটা কতটা যথোপযুক্ত? স্যার বাচ্চাদেরকে উপভাষাটা পড়ালে তারা বিভিন্ন ভাষা সম্পর্কে আগে জানতে পারবে। না, আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়াতে যাওয়ার আগে আমরা না জানিয়ে আমরা উপভাষার বৈশিষ্ট্য পড়াচ্ছি। এটাকে কি তুমি সমর্থন করো? কটা উপভাষা আছে পশ্চিমবাংলার? 5টা। কি কি? রাঢ়ী, কামরূপী, বঙ্গালীটা কোথায় গঙ্গা। পাওয়া যায়? বঙ্গালী উপভাষাটা অ্যাকচুয়ালি কোন জায়গায়? রাঢ়িটা কোন জায়গায়? রাঢ়ীটা স্যার বাঁকুড়া, পুরুলিয়া। কেন রাঢ়ি বলা হয়? তোমার বাড়ি কোথায়? বড়জোড়া। বড়জোড়া। তুমি কি জানো যে ওই এলাকার পার্শ্ববর্তী এলাকাটা, বড়জোড়া পার্শ্ববর্তী এলাকাটা কিভাবে আমাদের শিল্প সাহিত্যের সঙ্গে সংযুক্ত আছে? স্যার ওখানে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়। শিল্প সাহিত্য ইন্ডাস্ট্রি বলি, আর্ট আর্ট অ্যান্ড কালচার, এটা মানে বড়জোড়া পার্শ্ববর্তী অঞ্চলটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে সংযুক্ত। তুমি জানো যে এখন একজন উদীয়মান গায়িকা তোমাদের ওই এলাকায় আছে যিনি এখন ফেমাস হয়েছেন, জানো? স্যার বেরিয়াতের তোমার পার্শ্ববর্তী অঞ্চল, তোমাদের বড়জোড়া বলো, তো বড়জোড়া পার্শ্ববর্তী অঞ্চলে একজন ফেমাস লোক সঙ্গীত শিল্পীর গায়িকার নাম বলো। বেরিয়াতের ঠিক আছে, ঠিক আছে, তুমি এসো নেক্সট একজন ক্লিয়ার করো। বসো। কি নাম? নীলম সিংহ। নিজের সম্বন্ধে বলো। নিজের পরিচিত দেবো? হুম। আমার নাম নীলম সিংহ, আমি আসছি সোনামুখী ব্লকে কল্যাণপুর গ্রাম থেকে আসছি। আমি বর্তমানে এখন হাউস ওয়াইফ, তার সাথে আমি নেটওয়ার্ক মার্কেটিং করি। গ্র্যাজুয়েশন আমি এইচএস দিয়েছি 2014 সালে, তার আগে মাধ্যমিক 2012 সাল। ডিএলএড কমপ্লিট করেছি 2014-16 ব্যাচে। গ্র্যাজুয়েশন 2019-এ কমপ্লিট করেছি। আচ্ছা, তুমি কি মনে করো যে আহ, যে কোনো আমাদের এই প্রফেশন যে নারী ক্ষমতায়ন কতখানি জরুরি, এ সম্পর্কে তোমার অভিমতটা বলো দেখি। নারী ক্ষমতা কেন জরুরি? ওমেন এম্পাওয়ারমেন্টটা বর্তমান একবিংশ শতকে কেন অত্যন্ত দরকার? নারী ক্ষমতায়ন কি কি কারণে প্রয়োজন? প্রাক প্রাথমিক শিক্ষার স্তর বলতে কোনটাকে বোঝা যায়? কোনটাকে? 6 থেকে না, প্রাথমিক হচ্ছে 0 থেকে 2, 2 থেকে 6টা 2 থেকে 6টা হচ্ছে প্রাক প্রাথমিক। প্রাথমিক। তুমি প্রাক প্রাথমিক স্তরে শিশুদেরকে কিভাবে শিক্ষা দিতে চাও বা কিভাবে দেওয়া উচিত বলে তুমি মনে করো?
তোমার অভিমত। সম্ভবত সরব পাঠের মাধ্যমে তাদেরকে দেবো এবং গল্পের ছলে অভিনয়। সরব পাঠের সুবিধা কি? সরকার সুবিধা বাচ্চাদেরকে বলবো যে তোমরা একটা বই বের করো, তার সাথে সাথে আমরা সরব পাঠের সুবিধাটা কি? সরকার সুবিধা তারা উচ্চারণ করতে ভালো শিখবে এবং মানে পড়তে ভালো শিখবে, উচ্চারণ করতে শিখবে। শুধু উচ্চারণের সুবিধার্থে মানে কোন রকম বর্ণগত শব্দগত অর্থ ছাড়াই এমন একটা গ্রন্থের নাম বলো তো, শুধু উচ্চারণের জন্য সেই বইটি লেখা হয়েছে এবং এটা আমাদের প্রায় প্রত্যেকেই পড়েছে। বর্ণপরিচয়। বর্ণপরিচয় কোনটা? বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ কে লিখেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর কয়েকটা গ্রন্থের নাম বলতো। কথামালা, বোধোদয়। আচ্ছা, এই কথামালার যে বইটা, এটা অ্যাকচুয়াল কি কারণ, কি জন্য লেখা জানো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কেন মনে রাখবো? স্মরণীয় হয়ে রয়েছেন তিনি আমাদের। উনি আমাদের প্রথম বর্ণ পরিচয় যে প্রথম ভাগটা সেটা শিখিয়েছেন, অ আ ক খ বর্ণ পরিচয়গুলো চিনতে শিখিয়েছেন, জানতে শিখিয়েছেন। আর কি কারণ আছে? সামাজিক কোন ক্ষেত্রে তাকে আমরা স্মরণ করব? তার অবদানটা কোথায়? আচ্ছা, তুমি নিজে কোনো একটা বিষয়ে পড়াবে না আমরা পড়াবো? নিজের বিষয়টা রেডি। কি বিষয়ে পড়াবে? ছোট সংখ্যা বড় সংখ্যা আমার প্রথম শ্রেণী। আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সব বাড়ি থেকে এসেছো, খেয়ে এসেছো তো? আচ্ছা ঠিক আছে, তোমরা কি খেয়ে এসছো? রিনা তুমি বলো তো তুমি কি খেয়ে এসছো? কি ভাত মুড়ি খেয়ে এসছো? আচ্ছা ভাতে মুড়ি খেয়ে এসছো তাই তো? আর তুমি বলো তো তুমি কি খেয়ে এসছো? ভাত মাছ খেয়ে এসছো? হ্যাঁ বাহ, খুব ভালো। হ্যাঁ, যখন তোমরা স্কুলে আসবে কিছু খেয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা তুমি যে বললে মাছ খেয়ে এসছো, দু একটা মাছের নাম বলতে পারবে? কি বলো? রুই, কাতলা। হ্যাঁ, রুই, কাতলা, পুঁটি, ঠিক বলেছো। খুব সুন্দর, তোমরা দেখছি অনেক কিছু শিখে গেছো। আচ্ছা তোমরা বলো তো যে তোমরা তো এখন আগের দিন আমরা কি পড়েছিলাম বলো? আগের দিন আমরা কি চিনেছিলাম? হ্যাঁ, আগের দিন আমরা সংখ্যা চিনেছিলাম। হ্যাঁ, আগের দিন আমরা সংখ্যা চিনেছিলাম। আজকে আমরা কি চিনবো? দেখো দেখো দেখো, সংখ্যা চিনেছো বললে তো? দেখো এটা কি বলো তো, এটা কত সংখ্যা? এক, একের পর দুই, দুইয়ের পর তিন, চার, তোমরা বলো। হ্যাঁ, পাঁচ, ছয়, ঠিক আছে, আর বলতে হবে না। দেখো তোমরা এখন কোন শ্রেণীতে পড়ো বলো? বলো। হ্যাঁ, তোমরা এখন প্রথম শ্রেণীতে পড়ো, তাই তো? হ্যাঁ, তোমরা এখন প্রথম শ্রেণীতে পড়ো। তাহলে তোমাদের থেকে ছোট কারা বলো? বলো। শিশু শ্রেণীতে যারা পড়ে, তাই তো? হ্যাঁ, শিশু শ্রেণীতে যারা পড়ে, মানে এই তো এখানে জিরোটা, একের আগে কত হয়? জিরো। তা তোমাদের থেকে ছোট হচ্ছে যারা শিশু শ্রেণীতে পড়ে। আর তোমাদের থেকে বড় কারা? প্রথম শ্রেণীর পর কত হয়? দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। তোমার থেকে বড় হচ্ছে 2, 3, 4, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে দেখো আমি কতগুলো সংখ্যা দিচ্ছি, হ্যাঁ বলবে তো কোনটা ছোট আর কোনটা বড় বলবে। আচ্ছা ছোট সংখ্যা কোনটা বলো তো? একটু আগে কি বললাম, তোমাদের থেকে যারা নিচু ক্লাসে পড়ে তারা হচ্ছে ছোট, তাই তো? তাহলে দেখো প্রথম শ্রেণীতে পড়ো, আগের সংখ্যা কত? 0। তাহলে এখানে ছোট সংখ্যা কত বলো? হ্যাঁ ঠিক বলেছো, 2। আর বড় সংখ্যা কত বলো? 7। হ্যাঁ ঠিক বলেছো, বড় সংখ্যা হলো 7। দেখো একের পর যত আমরা ডান দিকে যাব তত হচ্ছে বড় সংখ্যা। যত আমরা ডান দিকে যেতে থাকবো, তোমরা প্রথম শ্রেণীতে পড়ছো, যত আমরা উঁচু উঁচু ক্লাসে উঠবো, একের প্রথম শ্রেণীর পর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তত হচ্ছে বড় সংখ্যা। আর একের বাঁ দিকে যত আসতে থাকবো সেগুলো হচ্ছে ছোট সংখ্যা, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, এই ছোট সংখ্যাকে আমরা আরেকটা ভাবে চিহ্নিত করতে পারি, কি বলতো? গ্রেটার দেন আর লেস দেন, ঠিক আছে? গ্রেটার দেন আর লেস দেন। গ্রেটার দেন মানে কি বলতো? বলতে পারবে কেউ? আচ্ছা বলতে পারবে না তো, আমি বলে দিচ্ছি। দেখো গ্রেটার দেন মানে হচ্ছে বড়। গ্রেটার দেন যখন চিহ্ন দেবো তখন জানবো আমরা এটা বড় সংখ্যা। আর লেস দেন মানে কি সংখ্যা চিনবো আমরা? লেস দেন মানে হচ্ছে ছোট সংখ্যা, তাই তো? গ্রেটার দেন মানে বড় সংখ্যা, লেস দেন মানে ছোট সংখ্যা।
তোমরা একটু খাতায় এটা লিখে নাও, কেমন? ঠিক আছে। দেখো তোমরা একটু আগে আমি বললে যে আমি ভাত মাছ খেয়ে এসেছি, তোমরা 2-3টে মাছের নামও বললে, যে রুই, পুঁটি, কাতলা, তাই তো? দেখো আমি একটু মাছ আঁকছি। দেখো আমি 2টো মাছ আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, দেখো এটা কাতলা মাছ এঁকেছি, আর এটা হচ্ছে পুঁটি মাছ। কোন মাছটা কোনটাকে খাবে বলো আগে? কোন মাছটা বড় দেখে মনে হচ্ছে? কাতলা মাছটা বড়। আর কোন মাছটা ছোট? পুঁটি মাছটা ছোট, তাই তো? তাহলে কে কোনটাকে খাবে? কাতলা পুঁটিকে খাবে না পুঁটি কাতলাকে খাবে? বলো। কাতলা পুঁটিকে খাবে, তাই তো? তাহলে আমরা এখানে বলবো কোনটা বড়? কাতলাটা বড়। তাহলে আমরা কোন চিহ্নটা দেবো বলো? এই গেটার দেন দেবো না লেস দেন দেবো? গেটার দেন, হ্যাঁ ঠিক বলেছো, গেটার দেন দেবো। আচ্ছা, এই ছবিটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই তাহলে কি হবে বলো তো? দেখো আমি আঁকছি, হ্যাঁ একটু দেখবে তোমরা। বলো, এটা হচ্ছে পুঁটি আর এটা হচ্ছে কাতলা। তাহলে কোন চিহ্নটা কোন দিকে হবে? গেটার দেনটা হাঁটা এইদিকে হবে না এই হাঁটা এইদিকে হবে? কোনটা হবে বলো? হ্যাঁ, কোনটা বড়? এই কাতলাটা বড় আর পুঁটিটা ছোট, তাহলে কাতলার দিকে হাঁটা হবে। তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা আর এটা হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, স্যার মুছে দাও। স্থানীয় মান আর প্রকৃত মান কাকে বলে জানো? হ্যাঁ, কাকে বলে স্থানীয়? সে 10 যদি যদি বলে শূন্যটা কোথায়, না স্যার 11 স্যার বলছি, যদি বলা হয় একটা সংখ্যাকে 120 একে, কোন মানটা চেঞ্জ হয়? হ্যাঁ কোন মানটা চেঞ্জ হয়, স্থানীয় মানটা না প্রকৃত মানটা? প্রকৃত মানটা চেয়েছেন। প্রকৃত মানটা চেঞ্জ হবে হ্যাঁ, না স্থানীয় মান পরিবর্তিত হবে? প্রকৃত মান চেঞ্জ হবে। দেখো 120 যদি একের স্থানীয় মান বলা হয় তাহলে 100 হবে, আর যদি 20 বলা হয় তাহলে হবে 20 কি 2 হবে। কোনটা স্থানীয়? তুমি যে কোনো একটা বোঝাও যে এটা স্থানীয় মান, এটা প্রকৃত মান। এটা হচ্ছে স্থানীয় মান আচ্ছা, আর এটা হচ্ছে প্রকৃত মান। আমরা একটা সংখ্যাকে দিয়ে বোঝাবো যে এটা স্থানীয় মান প্রকৃত মান। শূন্যটা কি মান দাও? একটা স্থানীয় মান, দুইটা প্রকৃত মান, শূন্যটা কি? তোমাকে স্টুডেন্টকে বোঝাতে হবে স্থানীয় মান এবং প্রকৃত মান কি, সেটা তুমি পারবে? স্থানীয় মান 1 থেকে যে পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে 0 ধরে নিতে হবে। একটা হচ্ছে স্থানীয় মান আর এখানে প্রকৃত মান হচ্ছে এটা 1। কোনটা পরিবর্তিত হতে পারে? একটা না, স্থানীয় মান পরিবর্তিত হয় না, প্রকৃত মান পরিবর্তিত হয়। সে ভুলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, মূলত সংখ্যা লিখে দাও। মূল সংখ্যা আচ্ছা, বুঝেছো? প্রতিটা বইয়ের যে প্রথমে যে সংবিধানের যে প্রস্তাবনা পড়ানো হয়, হুম। লেখা থাকে, ওটার কারণ কি? বইটা কত সালে সংবিধানের প্রস্তাবনাটা? পড়েছো কখনো বইয়ের প্রথমে একটা লেখা থাকে না স্যার, পড়া হয়নি। গ্র্যাজুয়েশন পাস করে গেছে, সেটা পড়া নেই? আচ্ছা, বাণী পড়ানো হয় তো? মৌমাছি বাণী, এগুলো গুরুত্ব শিক্ষা ক্ষেত্রে। বাচ্চাদেরকে বাণী সম্পর্কে, প্রতিটা মনীষী বাণী সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া যে সচেতনমূলক কাজ বা সমাজ। তাছাড়া কিছু নেই, সচেতন দেবেন, অনেক কিছু সচেতন দেওয়া হয় সমাজে। স্বাস্থ্যকে সচেতন দেওয়া হয়, পুলিশ আইনগত বিষয়ে সচেতন করানো হয়,
শিক্ষাক্ষেত্রে ওগুলো কি কাজে লাগে, বাণী বা নিজেদের জীবনে কি কাজে লাগে? আচ্ছা, কারো বাণী দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছো? হুম। কোনো মনীষীর? সেসব গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, বলে নেটওয়ার্ক মার্কেটিং করো, তাই তো? হুম এরপরে শিক্ষকতা পেশাতে তুমি আসতে চাইছো। হুম। এমন একটা পরিস্থিতি হলো যে নেটওয়ার্ক মার্কেটিং তোমার ইনকামটা বেশি, শিক্ষকতা থেকে ইনকামটা তোমার কম, সেক্ষেত্রে তুমি কি দুটাই, কোনটা কি করবে, ব্যালেন্স কিভাবে করবে? দুটোই, এই নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু বাড়ি থেকে ফোনের মাধ্যমে আমার হয়, তাহলে দুটোই করবো। তো শিক্ষার সাথে একটা আলাদা বিষয়, নেটওয়ার্ক মার্কেটিং একটা আলাদা বিষয়। হুম। তুমি দুটাকে সামঞ্জস্য রাখবে না একটা থেকে ছেড়ে বেরিয়ে আসবে? না, সে সরকারি জায়গায় অবশ্যই করে দুটোই শিক্ষকতা সংখ্যা পেশাটাকে কেন রাখবো। মহান পেশা বলা হয়? শিক্ষকতা একটি মহান পেশা কেন বলা হয়? কারণ বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাগুলোকে আমি প্রথম যে ভিতটা, সেই ভিতটা আমি তাদেরকে তৈরি ভিত করতে বলতে পারি, কি বোঝায়? মাতৃ স্নেহে তাদেরকে তৈরি করতে ভিত পারি। বলতে কি বোঝায়? মানে মানে প্রথম শিক্ষকতা পেশাটাকে মহান পেশা বলা হচ্ছে, কি কারণ? দুটো তুমি কারণ বলো যে এই জন্য এটাকে মহান পেশা বলা হচ্ছে অন্যান্য পেশা থেকে। তাদেরকে প্রথম ভিতটা তৈরি করা হচ্ছে, কিসের ভিত? শিক্ষার ভিতটা। তার জন্য মহান পেশা, সেটা আমার কাছে না এসে অন্য কারো কাছে গেলেও তো তৈরি হতো। না, তারা বা তো আমার কাছে হতো। হ্যাঁ, মহান পেশা কেন বলা হচ্ছে? সে শিশুদেরকে কতটা সমাজমুখী করা প্রয়োজন আছে বলে তুমি মনে করো? শিশুদেরকে সমাজমুখী করার প্রয়োজনীয়তা কি? সামাজিকীকরণ কাকে বলে জানো? সে বলবো। সামাজিকীকরণে একজন শিক্ষকের ভূমিকা কি এটা বলতে পারো? তুমি শিশুদেরকে সামাজিক শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে তুমি যে শিক্ষক হিসেবে তুমি কি কি কাজ করো? মানে কি নির্দেশ দেবে, তুমি ডাইরেকশন দেবে সামাজিক শিক্ষাটা যাতে শিশুরা পায়? ভালো চরিত্র গঠন, ভালো আচরণ, মেলামেশা, স্পষ্টবাদিতা। সামাজিক শিক্ষাটা দেওয়ার জন্য তুমি কোন কোন উপায় অবলম্বন করো যে বাচ্চারা সামাজিক শিক্ষা এর মাধ্যমে পায়? সেটা কি? আশেপাশের পরিবেশ, স্কুলের পরিবেশ। তুমি কি করবে তাদের জন্য? তুমি অ্যাজ এ টিচার তুমি কি ব্যবস্থা করো সামাজিক শিক্ষা দেবে স্টুডেন্টদের? শিশু শিক্ষার্থীকে সমন্বয় করে তুলতে গেলে ওদেরকে তুমি কি কি পন্থা অবলম্বন করতে পারো ক্লাসের মধ্যে বা স্কুলের মধ্যে? জাতিগত, বর্ণগত এই বিদ্বেষগুলোকে তোমাকে তাড়াতে হবে। তখন কি আমি পদ্ধতি অবলম্বন করতে পারবো? স্কুল ইউনিফর্ম কেন রাখা হয়েছে জানো? বাচ্চাদেরকে একই, মানে তারা যে স্কুলে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করার জন্য। তারা তো অন্য দেশ করেও আসতে পারে। ওটাই একটা অর্থ তো আছে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে ঠিক আছে, কিন্তু একটা বিশেষ একটা তাৎপর্য আছে। স্কুল ইউনিফর্ম পরাটা মানে একটা বিশেষ তাৎপর্য। ঠিক আছে, তুমি নেক্সট